নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। যুদ্ধ যেন লাগলো বলে চীনের হুঙ্কার, অন্যদিকে পাল্টা ভারতও। লাদাখে 16,000 ফুট উচ্চতায় শীত যুদ্ধের জন্য ভারতীয় জওয়ানরা তৈরি। ঠিক কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে জানবো। আমাদের সঙ্গে নিউজরুমে রয়েছেন কৌশিক দাশগুপ্ত। কৌশিক, লাদাখ একেবারে ফুটছে, লাদাখে শীত যুদ্ধ যদি দীর্ঘদিন ধরে চলে তার জন্য একদম ভারতীয় সেনা কিন্তু তৈরি, এবং সেই মতো রসদ পাঠানো হচ্ছে দুর্গম এলাকায়। লাদাখের বিভিন্ন জায়গায় রসদ পাঠানো হচ্ছে, এমনকি সেনারা যাচ্ছে, সেনার সংখ্যা প্রতিদিন বাড়ানো হচ্ছে, পাঠানো হচ্ছে জ্বালানি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এরপর যখন বরফ পড়বে বিভিন্ন রাস্তা আটকে যাবে, সেই জন্য জ্বালানিটা এখন থেকেই পাঠিয়ে রাখা হচ্ছে। সেই লে লাদাখ থেকেই নিউজ 18-এর এক্সক্লুসিভ রিপোর্ট। ठंड और बर्फबारी से पहले ही सेना की तरफ से पूरा इंतज़ाम कर लिया जाता है। फ्यूल जो है वो प्रॉपर इकट्ठा कर लिया जाता है, ताकि जब सर्दियां बहुत ज़्यादा पड़नी शुरू हों तो ऐसे में जब रूट बंद हो जाते हैं तो ऐसे में जो तेल की जो आवाजाही है वो जो है कम हो जाती है, क्योंकि रोड बंद हो जाते हैं। अब आप देख सकते हैं कि ये जो है देश का सबसे बड़ा और सबसे ऊंचाई पे बना एक फ्यूल डिपो है, और आप देख सकते हैं कि किस तरीके से टैंकर जो हैं देश के अलग अलग हिस्सों से फ्यूल लेकर आए हैं। और उसके बाद यहाँ से जो है ये जिसके ऊपर हम लोग खड़े हैं ये एक अंडरग्राउंड टैंकर है। उसके बाद जो है यहाँ से ये सीधा आगे बैरल के ज़रिए जो है ऊंची पोस्ट पे जाता है। लेह में लगातार जो है सेना की तैनाती बढ़ाई गई है, लगातार जो है सैनिक मौजूद हैं LAC पर, और उसी के मद्देनज़र जो है खाने का सामान जो है वो पूरी तरीके से जमा किया जा चुका है। इस वक्त हम लोग एक ऐसे डिपो में हैं जहां से कि ये फूड राशन जितना भी है, ड्राई राशन हो गया, चाहे स्पेशल राशन हो गया, दूध है, पॉस्चराइज्ड मिल्क है, ये सारी चीज़ें जो हैं जो है अब यहाँ से लोड की जा रही हैं। कहा जाता है कि अगर पेट खाली रहेगा तो जंग जीतना मुश्किल होता है, और यही वजह है कि भारतीय सेना ने पूरे डिपो जो है उसको खाद्य पदार्थों से, खाद्यान्नों से भर दी हैं, ताकि अगर लड़ाई लंबी चली तब भी कोई दिक्कत नहीं। কৌশিক, এতেও গেল জ্বালানির বিষয়। তার মানে কি এই মুহূর্তে রসদ পৌঁছে যাচ্ছে, LAC-এর উদ্দেশ্যে রওনা দিয়েছে? একেবারেই রসদ পৌঁছানো হচ্ছে, এবং সারি সারি ট্রাক, কোনো ট্রাকে রসদ, কোনো ট্রাকে খাবার, জল, কোনো ট্রাকে পোশাক যাচ্ছে, শীতের যেতে গরম পোশাক পাঠানো হচ্ছে, এবং তার সঙ্গে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সেনা জওয়ানরা কিন্তু একেবারে আরও যত দিন যাচ্ছে সীমান্তে LAC-তে সেনার সংখ্যা প্রতিদিন বাড়ানো হচ্ছে, এবং সারি সারি ট্রাকে করে সেই সেনারাই কিন্তু যাচ্ছেন। সেই ছবি ধরা পড়েছে নিউজ 18-এর ক্যামেরায়। लेह के पास ये सैकड़ों की तादाद में खड़े आर्मी के ट्रक्स यहीं लोड होते हैं, उसके बाद निकल जाते हैं ये सीधा LAC की तरफ। आप देख सकते हैं ये पूरा कॉन्वॉय है, जो कि 100 गाड़ियों का कॉन्वॉय होता है। वो इस वक्त यहाँ से निकलकर ऊंचे इलाकों में जा रहा है, जहाँ पे भारतीय सेना लगातार तैनात है। इन सब में राशन है, इन सब में फ्यूल है, इन सब में सैनिक हैं। ये सब जो है अब यहाँ से बेस डिपो से होते हुए अब ये सीधा LAC पर पहुँच रहे हैं। কৌশিক, সেক্ষেত্রে যাবো। ইতিমধ্যে তুমি যেমনটা বলে যে সারি সারি ট্রাকে চেপে লে থেকে LAC-তে যাওয়া হচ্ছে, সমস্ত রসদ পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু সব থেকে বড় হচ্ছে যে চীনের রক্তচক্ষুর সামনে এই মুহূর্তে ভারতের সব থেকে বড় ভরসা কি? দেখো, কার্গিল কাঁপিয়েছে বোফোর্স, এই চীনের রক্তচক্ষুর সামনে ড্রাগনের মোকাবিলায় LAC-তেও কিন্তু ভারতের বড় ভরসা বোফোর্স। সেই বোফোর্স কিন্তু LAC-তে একেবারে তৈরি। कारगिल की लड़ाई को जिताने में इन्हीं बफोर्स तोपों का बहुत बड़ा हाथ था, और इस वक्त ये बफोर्स तोपें तैनात हैं LAC पर, जहां पे वो सीधे तौर पर चीन को मुंह की खिलाने के लिए तैयार हैं। इस वक्त हम लोग ऐसी एक मेंटेनेंस डिपो में हैं जहां पे इस वक्त बफोर्स का मेंटेनेंस चल रहा है, क्योंकि ये ज़रूरत इसलिए भी है क्योंकि ये हमेशा रेडी रहने चाहिए, किसी भी तरीके की कोई कोताही जो है नहीं बरतनी चाहिए। কৌশিক, শীত তো আসছে, কিন্তু সীমান্ত থেকে শীত মানে চীনকে সরতে দেখা যাচ্ছে না। একদমই তাই, এবং চীন যেটা করছে সেটা হচ্ছে সীমান্তে লাগাতার উস্কানি, ষড়যন্ত্র, আর তাদের যে চীনা সরকারের যে মুখপত্র সেই গ্লোবাল টাইমসে বারবার হুঙ্কার। লাস্ট যেই এডিশনে সেখানে তারা গ্লোবাল টাইমসে লিখেছে যে ভারত নাকি PL-এর চাপে সীমান্ত থেকে সেনা সরিয়েছে, এবং হুঙ্কার দিয়ে তারা বলেছে যে চীন PL-এ এতটাই সেনা বাড়িয়েছে LAC-তে যে ভারতীয় সেনারা যদি যুদ্ধের পথে হাঁটে তাহলে ভারতীয় সেনাকে ধ্বংস করে দেবে। চীনের এই হুঙ্কারকে অবশ্য ভারতীয় সেনা জওয়ানরা একেবারেই গুরুত্ব দিচ্ছে না। নর্দার্ন কমান্ড যেটা জানিয়েছে, স্পষ্ট করে চীনকে পাল্টা জবাব দিয়েছে। তারা বলে দিয়েছে যে শীতে, লাদাখের শীতে
ভারত কিন্তু পুরো দমে যুদ্ধের জন্য তৈরি। চীন যেন এটা মনে রাখে, এটা 1962 নয়। এবং এর সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দিয়েছে যেই ভারতীয় সেনারা বিশ্বের সবচেয়ে উঁচু, সবচেয়ে সর্বোচ্চ যেই যুদ্ধক্ষেত্র সিয়াচেনে বছরভর মোতায়েন থাকে, তাদের কাছে এই লাদাখের শীতকালে যেখানে -20-30 ডিগ্রি টেম্পারেচার থাকে, সেই শীতে ভারতীয় সেনারা কাবু হবে না। এবং সেই শীতে ভারতীয় সেনারাই অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে। এই হুঙ্কার যখন চলছে, এই পরিস্থিতিতে কালকে এনএসএ পর্যায়ের দুই দেশের বৈঠক হওয়ার কথা, এবং তারই মাঝে কিন্তু চলছে শীতের পোশাক, লাদাখে পৌঁছানোর পালা, শীতের জামা কাপড়, শীতের জুতো, এবং লাদাখের ওই শীতে -20 ডিগ্রি যখন টেম্পারেচার থাকবে, সেই শীতে যেই টেন্টে সেনারা থাকবেন, সেই টেন্টও পাঠানো হচ্ছে সীমান্তে। जैसे जैसे ठंड बढ़ रही है, ऊंचे इलाकों में जहां पे भारतीय सेना तैनात है, वहां पे ठंड से बचने के लिए पूरे बंदोबस्त किए गए हैं। चूंकि ऊंचे इलाकों में लेयर्स में कपड़े पहनने होते हैं, तो उसी हिसाब से आप देखिए फर्स्ट लेयर है, फर्स्ट लेयर के बाद ये सेकंड लेयर है। चूंकि कलर भी इसका इसलिए दिया गया है कि अगर सेना के जवानों को किसी ऐसी जगह पे तैनाती की गई है जहाँ पे काफ़ी सारे पेड़ पौधे हैं, तो ये कैमोफ्लेज का भी काम करता है। तो वहीं दूसरी तरफ ये जो आप देख सकते हैं कि कभी भी ऐसे बर्फीले इलाकों में जो है जब जाना होता है, तब इस तरीके के ये लेयर थर्ड है, इसको पहना जाता है। टोपियाँ भी हैं यहाँ पे, और इसकी पूरी कीमत अगर हम लोग बात करें, यहाँ ट्राउजर्स हैं और यहाँ शूज़ हैं। ये सबसे इम्पोर्टेंट ये है कि बर्फ़ वाले इलाकों में इन जूतों के बिना चलना जो है बहुत मुश्किल होता है। आप देख सकते हैं कि एक टेंट है, इसको विशेष तौर पर बनाया गया है हाई ऑल्टीट्यूड के लिए, लेकिन इसका तापमान जो है वो ये -20 तक जो है ये टेम्परेचर झेल सकता है। साथ ही इसमें कम से कम 7 से 8 लोग आसानी से रह सकते हैं, और ये गर्मी देता है, ये कैरो हीटर है। साथ ही ये आप देख सकते हैं कि एक पैनल है जो कि आपको लाइट का बंदोबस्त करता है। बहुत सारी ऐसी नई चीज़ें हैं जिनको अभी सेना को दिए गए हैं, और कोशिश यही है कि किसी भी तरीके की कोई समस्या उस इलाके में जहाँ पे कि भारतीय सेना इस वक्त मौजूद है, तापमान लगातार गिर रहा है, ना हो। यहाँ पर जो भी ऑफिसर जेसीओ या जवान है, वो ईस्टर्न लद्दाख के मौसम और मुश्किलों से वाकफियत है, और क्योंकि वो यहाँ के मौसम और मुश्किलों से वाकफियत है, वो डरता नहीं। অর্থাৎ লাদাখ এখন ফুটছে, গুলি চলছে, 100 থেকে 200 রাউন্ড গুলি চলে বলে সূত্রের খবর। প্যাংগং লেকের উত্তরে ভারত এবং চীন দুপক্ষেরই সেনা গুলি চালিয়েছে বলে সূত্রের খবর। সীমান্তে উত্তেজনা কমাতে 10 তারিখ মস্কোয় ভারত ও চীনের বিদেশ মন্ত্রী বৈঠক করেন। তার আগে লাদাখে প্যাংগং লেকের কাছে গুলি বৃষ্টি। সূত্রের খবর, প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার 3 এবং ফিঙ্গার 4 এর সংযোগস্থলে ঘটনাটি ঘটে। ভারত চীন দু দেশের সেনাই শূন্যে গুলি চালায়। দুপক্ষের সেনার মধ্যে তখন দূরত্ব 500 মিটারেরও কম। অন্তত 100 থেকে 200 রাউন্ড গুলি চলে বলে দাবি, যদিও এই নিয়ে দিল্লি বা বেজিং কেউই সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। এর আগেই সেপ্টেম্বরেই এলএসিতে গুলি চলে। 7ই সেপ্টেম্বর প্যাংগং লেকের দক্ষিণে চুশুল সাবসেক্টরে গুলি চালায় চীনা সেনা। বেজিং অবশ্য তা অস্বীকার করে। তারা পাল্টা দাবি করে ভারত নাকি গুলি চালিয়েছে। চীনের অভিযোগ উড়িয়ে দেয় নয়াদিল্লি। দুদেশের বাগযুদ্ধ এভাবেই চরমে ওঠে। এরপর আবার গুলি, আরো বেশি রাউন্ড গুলি। 29 থেকে 30 অগস্ট চীনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে এলাকা দখলের চেষ্টা করে। ভারতীয় জওয়ানরা তা রুখে দেওয়ার পর থেকেই আগ্রাসী হয়ে ওঠে চীনের পিপলস লিবারেশন আর্মি। ভারত তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে, তাই ভারতীয় সেনাকে উঁচু জায়গা থেকে সরাতে মরিয়া চীনের বাহিনী। তার জেরেই বারবার গুলি। এমনটাই মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। নিউজ 18 বাংলা। এর প্রভাব এখন সংসদেও। সংসদের লিখিত প্রশ্নের জবাবে মোদী সরকার দাবি করেছে গত 6 মাসে চীনের সীমান্তে কোনো অনুপ্রবেশই হয়নি। বারবার স্ববিরোধী মন্তব্য কেন? খোঁচা রাহুল গান্ধীর। মে মাসের শুরু, তখন থেকে এলএসিতে চোখ রাঙাচ্ছে চীন। বারবার সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করছে, কিন্তু সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে কি চীনা ফৌজ ঢুকতে পেরেছে? মোদী সরকারের মন্ত্রীর বক্তব্যে ফের তৈরি হয়েছে বিতর্ক। বুধবার সংসদে লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, গত 6 মাসে চীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটেনি।
এর আগে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী সংসদে দাবি করেন চীনের আগ্রাসনের কারণেই এলএসিতে স্থিতাবস্থা নষ্ট হচ্ছে। मई महीने के प्रारंभ में चाइना ने गलवान घाटी क्षेत्र में हमारी ट्रूप्स के नॉर्मल ट्रेडिशनल पेट्रोलिंग पैटर्न में व्यवधान शुरू किया, जिसके कारण फेस ऑफ की स्थिति उत्पन्न हुई। ग्राउंड कमांडर्स द्वारा इस समस्या को सुलझाने के लिए विभिन्न समझौतों तथा प्रोटोकॉल के तहत वार्ता की जा रही थी। इसी बीच मई महीने के मध्य में चाइना द्वारा वेस्टर्न सेक्टर में कई स्थानों पर एलएसी पर ट्रांसग्रेशन करने की कोशिश की गई। इन कोशिशों को हमारी सेनाओं ने समय पर देख लिया तथा उसके लिए आवश्यक जवाबी कार्यवाही भी की है। বিরোধীদের দাবি চীন এলএসি নিয়ে স্পষ্ট করে তথ্য দিচ্ছে না মোদী সরকার। লাদাখের একাধিক এলাকা চীন দখল করেছে বলে যে জল্পনা, তা নিয়ে কোনো শব্দই খরচ করছে না। একবার এক রকম মন্তব্য করা হচ্ছে, যাতে ধোঁয়াশা কিন্তু কাটছে না। এই নিয়ে প্রথম থেকেই সুর চড়াচ্ছেন রাহুল গান্ধী। বুধবার তিনি খোঁচা দিয়ে টুইট করেন, দেখেন ঘটনাক্রমটা বুঝুন। প্রধানমন্ত্রী বললেন কেউ সীমান্ত অতিক্রম করেননি, তারপর চীনের ব্যাংক থেকে মোটা ঋণ নিলেন। এরপর প্রতিরক্ষা মন্ত্রী বললেন চীন সীমান্ত লঙ্ঘন করে দেশে ঢুকেছে। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন অনুপ্রবেশ হয়নি। মোদী সরকার ভারতীয় সেনার সঙ্গে নাকি চীনের সঙ্গে? এত ভয় কেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অবশ্য দাবি, এদিনের সরকারি জবাবের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর মঙ্গলবারের বক্তব্যের কোনো বিরোধ নেই, কারণ অনুপ্রবেশ আর আগ্রাসন এক নয়। অনুপ্রবেশ শব্দটি জঙ্গিদের ক্ষেত্রে প্রযোজ্য। ভারত চীন সীমান্তে গত 6 মাসে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। নিউজ 18 বাংলা। নিউটাউনের আইনজীবী রজত দেকে খুনের দায়ে তার স্ত্রী অনিন্দিতা পালের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিচারক বেশ কিছু বিষয় মাথায় রেখেছেন। তিনি বলেছেন অনিন্দিতার এটা প্রথম অপরাধ এবং তার সংশোধনের একটা সুযোগ রয়েছে এবং তার 3 বছরের সন্তানকে দেখার কেউ নেই। সেই কারণে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবনের সাজা শোনা বিচারক। ঘটনা তো সবাই জানে, কে ষড়যন্ত্র করেছে, কে খুন করেছে, কে করতে, সব এগুলো জানা হয়ে গেছে। স্বামীর গলায় মোবাইল চার্জারে তার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন, তারপর আত্মহত্যা বলে নজর ঘোরানোর চেষ্টা। নিউটাউনের আইনজীবী রজত দে হত্যাকাণ্ডে স্ত্রী অনিন্দিতা পালকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত আদালত। গত সোমবার অনিন্দিতাকে দোষী সাব্যস্ত করা হয়। বুধবার সাজা ঘোষণা করলেন বিচারক। 302 এর জন্য, যেহেতু ওর পুরো জীবনটা পড়ে রয়েছে ইত্যাদি কারণে রিফরমেশন বা ইত্যাদির জন্য মিনিমাম সেন্টেন্স, যেটা অর্থাৎ যাবজ্জীবন দেওয়া হলো। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় দোষী সাব্যস্ত হয়েছে অনিন্দিতা। এই ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাও কেন ফাঁসির সাজা হলো না অনিন্দিতার? বচ্চন সিং এর জাজমেন্ট অনুযায়ী রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস নয়, যেহেতু বাচ্চা আছে, মহিলা, এবং রিফরমেশনের সুযোগ দিতে হবে এবং পুরোটাই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর দাঁড়িয়ে আছে, তাই ওকে ক্যাপিটাল পানিশমেন্ট না দিয়ে যাবজ্জীবন দেওয়া হবে। এদিন রায় শোনার পরই আদালত চত্বরে চিৎকার শুরু করে অনিন্দিতা। বারে বারে নিজেকে নির্দোষ বলে দাবি করে। জাজমেন্টটি সম্পূর্ণ পারভার্স জাজমেন্ট। আমরা অবশ্যই অ্যাপিলে যাব এর প্রতিবাদে। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন নিহত আইনজীবীর বাবা সমীর দে। আইন যে সাজা দিয়েছে, আমরা সেই সাজাকে সম্মান জানিয়ে তাতে আমরা খুশি হচ্ছি। 2018 সালে 25শে নভেম্বর নিউটাউনের ফ্ল্যাট থেকে হাইকোর্টের আইনজীবী রজত দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্ত্রী অনিন্দিতা প্রথমে স্বামীর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে, কিন্তু বক্তব্যে অসঙ্গতি ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই মামলায় গুগল সার্চ হিস্ট্রি, ফেসবুক পোস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত করা হয় অনিন্দিতাকে। বৈদ্যুতিক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা রাজ্যে প্রথম, দেশেও বিরল। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার মহালয়া। নিউজ 18 বাংলার বিশেষ অনুষ্ঠান দেবী বরণ দেখুন সকাল 7টায়। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিনে মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিনে মাসে
দেখুন দেবী বরণ 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 7টায়।